বিজ্ঞান সাধারণ ও অসাধারণ বিজ্ঞান বিষয়ক কুইজ অনুষ্ঠান। এখানে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক শ্রেণীর কয়েকজন ছাত্রছাত্রী অংশ নিচ্ছে। গত অনুষ্ঠানে যারা ভালো করেছিল, অপেক্ষাকৃত ভালো করেছিল, তাদেরকে আমরা আবার আমন্ত্রণ জানিয়েছি এই অনুষ্ঠানের জন্য। আর সেই সঙ্গে কয়েকজন নতুন মুখও আমাদের সঙ্গে যোগ দিয়েছে। সবার সঙ্গে পরিচিত হওয়া যাক। প্রথমেই আমি এস এম আতিকুর রহমান। আমি আহনাফ আকিব। আমি সিনান সাইফি রহমান। আমি তাসফিয়া তাসনিম। আমি মোহাম্মদ মুমতাসিম ফুয়াদ। আমি নাইমুল ইসলাম। আমি বিএম আবিদুল মুমিনিন। আমি জার্জিস সাফির। আমি মোহাম্মদ সঞ্জিম জামান। আমি অভয় সেন পিয়াল। আমাদের অনুষ্ঠানটি 4টা পর্বে বিভক্ত। প্রথম পর্বটি হচ্ছে বিজ্ঞান সবখানে। তার মানে আমরা সাধারণ বিজ্ঞানের কিছু প্রশ্ন, যেগুলো খুব কাছের দৈনন্দিন জীবন থেকেও আসতে পারে, আবার অনেক উচ্চতর বিজ্ঞান বা মহাশূন্যের ওপার থেকে সেরকমও হতে পারে। এখানে 5টা প্রশ্ন থাকবে এবং 5টা প্রশ্নে প্রত্যেকটাতে 5 নম্বর করে থাকবে। প্রয়োজনে আমরা যদি মনে হয় যে একাধিক জন অংশবিশেষ দিয়েছে, তাদেরকে এই 5 নম্বরেই ভাগ করে দেব। তো আমাদের প্রথম প্রশ্নটি ভূতাত্ত্বিক বয়স অনুযায়ী কতগুলো ইপোক বলে, ইপোক তো কাছাকাছি সময়ের। তো একটা ইপোক ছিল প্লায়োসিন, সেটা 26 লক্ষ বছর আগে শেষ হয়ে গেছে। পরবর্তী ইপোকটা এসেছে 12,000 বছর আগে শেষ হয়েছে, আইস এইজের যখন শেষ হয়েছে তখন। এরপর থেকে হলোসিন চলছে। এখন কিন্তু কেউ কেউ বলছেন, সবাই বলছেন না, কেউ কেউ বলছেন আরেকটা ইপোক খুব সাম্প্রতিককালে দেওয়া উচিত, যেটার নাম হবে অ্যানথ্রোপোসিন। এটা কেন? স্যার, অ্যানথ্রোপোসিন হলো এটা আমাদের আর কি মানুষ। অ্যানথ্রোপোসিন এটা মূলত গ্রিক ওয়ার্ড থেকে এসেছে। অ্যানথ্রোপো অর্থ হচ্ছে আর কি মানুষ রিলেটেড, আর কি মানুষ রিলেটেড, আর সিন অর্থ হচ্ছে ধ্বংস টাইপের। তো এটা মূলত আর কি আমাদের সামনেই আমাদের মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের জন্য যে একটা কেউ কেউ বলছেন যে একটা মহাবিলুপ্তি ঘটতে পারে বিভিন্ন প্রজাতির, এটিকে মিন করে মূলত অ্যানথ্রোপোসিন বলা হয়েছে, যে মানুষের জন্যই এটি ঘটবে। অত্যন্ত সঠিক উত্তর। 5 নম্বর পাবে অভয় এটার জন্য। এটা বিশেষ করে মানুষের জন্য অতি সাম্প্রতিক মানুষ, এই শিল্প বিপ্লবের পরের সময়টুকু যে আমরা অনেক অঘটন ঘটিয়েছি মানুষ, যে ক্লাইমেট চেঞ্জের শুরু করেছি, জীববৈচিত্র্য নষ্ট করে ফেলেছে, অভয় বলেছে। এটাকে আলাদাভাবে চিহ্নিত করতে চান তারা, এই মানুষের অপকীর্তিগুলো। তো সেজন্য অ্যানথ্রোপো কথাটা মানেই তো মানুষ। আমরা পরের প্রশ্নে চলে যাই। উত্তর মহাসাগর, যেটা উত্তর মেরুর আশেপাশে, দক্ষিণ মহাসাগর, যেটা দক্ষিণ মেরুর আশেপাশে, অত্যন্ত শীতল জায়গা। এখানে প্রায়শ দেখা যায় যে বিশাল বিশাল হিমশৈল বলি আমরা, আইসবার্গ, যার কিছুটা উপরে দেখা যায়, বেশিরভাগ নিচে থাকে, শক্ত। এমনকি টাইটানিককে ডুবিয়ে দিয়েছিল এটার সাথে ধাক্কা লেগে। এইরকম শক্ত শিলা মতো যে বরফ, এটা পানিতে ভাসে কেন? স্যার, এটা পানিতে ভাসে কারণ এটার ডেন্সিটিটা পানির থেকে কম। যখন আমরা আইসটা যখন পানি ফ্রিজ হয়, তখন তার ভিতরের হাইড্রোজেন বন্ডগুলো মানে এক্সপ্যান্ড করে, তো এই কারণে তার ভলিউমটা এক্সপ্যান্ড হয়, কিন্তু তার ম্যাসটাও কনস্ট্যান্ট থাকে, এই জন্য তার ডেন্সিটিটা কমে যায়, এই জন্য পানিতে ভাসে। উত্তর সঠিক। বরফ হালকা, মানে আয়তনের দিক থেকে বরফ হালকা পানির থেকে, যদিও সে শক্ত এবং জাহাজ বয়ে ফেলতে পারে, কিন্তু সে পানির থেকে হালকা, তাই সে ভাসে। তোর 5 নম্বর পাবে সঞ্জীব। আমরা পরের প্রশ্নে যাই। আইনস্টাইন তার জেনারেল থিওরি অফ রিলেটিভিটিতে আবিষ্কার করেছিলেন, যে সেটা 1915 সনে আবিষ্কার। স্থান এবং কাল মিলে যে স্থানকাল, সেখানে এক ধরনের তরঙ্গ উঠতে পারে যদি খুব বড় কোনো মাস, যে ব্ল্যাক হোলের মতো দাপাদাপি করে, অ্যাক্সেলারেট করে একটার সাথে একটা, তখন একটা ওয়েভ সৃষ্টি হতে পারে। এটা ওই তার থিওরির থেকেই ফলো করে, যে এরকম একটা, উনি নাম বলেছিলেন গ্র্যাভিটি ওয়েভ, মহাকর্ষ তরঙ্গ। এটা স্থানকালে একটা তরঙ্গ সৃষ্টি করবে, এবং তরঙ্গটা যত দূরে যাবে ফিকা হয়ে যাবে প্রসারিত হওয়ার কারণে, এক একটা জায়গায় দুর্বল হয়ে যাবে। এবং আমাদের এখানেও এটা টের পাওয়ার কথা যদি আসে, কিন্তু 100 বছর আমরা টের পাইনি। শেষ পর্যন্ত 2015 সনে টের পেয়েছি। কীভাবে টের পেলাম? স্যার, এটা মূলত আইনস্টাইনের থিওরির উপর বেস করে আমাদের একটা অবজারভেটরি আছে পৃথিবীতে, যেটার নাম হচ্ছে LIGO।
তো এক সময় দেখা গেল যে হঠাৎ করে আর কি লাইগো মূলত একটা এল শেপের একটা আকৃতি, যেখানে আলোক তরঙ্গ আর কি উভয় পাশে আয়নার মাধ্যমে প্রতিফলিত করা হয়। কয়েক বছর আগে দেখা গেল যে এই লাইটটা কিছুটা আর কি নিজের স্থান থেকে সরে গেছে, এবং এই আর কি এই তরঙ্গটা যে সরে গেছে এইটা থেকে তখন বিজ্ঞানের ক্যালকুলেশন করে বুঝলো যে এটা অবশ্যই গ্র্যাভিটেশনাল ওয়েভের কারণেই হয়েছে। এবং এই গ্র্যাভিটেশনাল ওয়েভটা আমরা কোথায় পাই? যখন মহাবিশ্বে অনেক বেশি ম্যাসের কোনো বস্তু একের অপরের সাথে কোলাইড করে কিংবা ওইটা ঘূর্ণনের কারণে গ্র্যাভিটেশনাল ওয়েভটা তৈরি হয়। তো মূলত এই লাইগো আর কি এই অবজারভেটরি থেকে আমাদের এই যে আইনস্টাইনের থিওরিটা আমরা আর কি এই বিশেষ অংশটা আমরা প্রমাণ করতে পারি। উত্তর সঠিক। অবয় 5 নম্বর পাবে এটার জন্য। আসলে 100টা বছর লেগেলেও এত দুর্বল যে আমাদের এমন প্রযুক্তি ছিল না যে সেটা আমরা অনুভব করতে পারি, উদ্ঘাটিত করতে পারি। এই লাইগো যেটার কথা বললো, এটা একটা বিরাট প্রকল্প। 2000-এর মতো বিজ্ঞানী এটাতে কাজ করেছেন, বিশাল প্রকল্প। এবং 2টা জায়গায় লাইগো মেশিন বসানো হয়েছিল, আমেরিকার উত্তরে একটা শহরে, যুক্তরাষ্ট্রের দক্ষিণে একটা শহরে। তো ওয়েবটা দক্ষিণেরটায় গিয়ে উত্তরেরটায় 2টা আবার মিলিয়ে নিশ্চিত হয়েছে যে এটা কোনো নয়েজ না, এটা কোনো অন্য কোনো কাঁপুনি না, এটা সত্যি সত্যি গ্র্যাভিটি ওয়েভ এসেই এটাকে দুলিয়ে দিয়ে গেছে। পরের প্রশ্নে চলে যাচ্ছি। এক পশলা বৃষ্টি হয়ে যাওয়ার পরে প্রায় আমরা রংধনু দেখতে পাই, সুন্দর রংধনু, এবং বৃষ্টি স্নাত দিনে কিন্তু এই রংধনুটা দেখা যায়। কেন ওই সময় কেন রংধনু? না, আমরা জানি সূর্যের আলো যখন পৃথিবীর বায়ুমণ্ডল দিয়ে অ্যাটমসফিয়ার দিয়ে ক্রস করে, তখন অ্যাটমসফিয়ারে নানা ধরনের, নানা সাইজের, নানা আকৃতির মলিকিউলস আছে, এবং মলিকিউলসগুলো দিয়ে এগুলোর ভিতর দিয়ে বৃষ্টির সাথে কি সম্পর্ক? বৃষ্টির পানির ভেতর দিয়ে যখন আলোটা যায়, তখন হচ্ছে আলোর যে মানে আলোর যে ওয়েভলেন্থটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং ওয়েভলেন্থ চেঞ্জ হওয়ার কারণে আমরা নানা রং দেখি। কারণ আমরা জানি যে 7টা রং, 7টা আলাদা রঙে আলাদা আলাদা 7টা ওয়েভলেন্থ, এবং 7টা আলাদা ওয়েভলেন্থ আমাদের চোখে তখন পড়ে আকাশে, সেটাই রং ধরে না। সিনান মোটামুটি ঠিক, কিন্তু ভেতরে ভেতরে ছোট ছোট ভুল করেছে। আমি যদি আরেকটু স্পষ্টভাবে এটা শুনতে চাই। নাইমুল। স্যার, এটা হচ্ছে মূলত আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ফলে হয়ে থাকে। মূলত যখন বৃষ্টি শেষ হয় তখন বাতাসের মাঝে জলীয় বাষ্প জমা থাকে এবং সেখানে পানির ফোঁটাই থাকে। সুতরাং পানি হচ্ছে বাতাস থেকে ঘন মাধ্যম, অর্থাৎ আলো যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায়, ফলত আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে, এবং হচ্ছে যে আলোটা হচ্ছে যে তার তরঙ্গদৈর্ঘ্য অনুসারে মানে হচ্ছে যে আলাদা হয়ে যায়। আর এই কারণে আমরা মূলত 7টি রং দেখতে পাই, এবং এটাই হচ্ছে রংধনু। উত্তর সঠিক। নাইমুলের উত্তরটাই বেশি সঠিক। 3 নম্বর পাবে নাইমুল, সিনান 2 নম্বর পাবে প্রথমে উত্তরটা দেওয়ার জন্যে। এখানে বিন্দুগুলো ইম্পর্টেন্ট, যে জলবিন্দুগুলো, পানির যে বিন্দুগুলো, সেগুলোতে প্রতিসরিত হয়, রিফ্র্যাকশন যেটা বলে, প্রতিসরিত, তারপর আবার প্রতিফলিত হয়। এবং প্রতিসরণের সময় কিন্তু সব ওয়েভলেন্থ সমানভাবে বাঁকে না, লাল আলো বাঁকে কম, আবার ওই ভায়োলেট গিয়ে বাঁকে বেশি। তো কাজে এগুলো আলাদা হয়ে যায়। আর আমরা যখন পৃথিবীর থেকে দেখি তখন একটা বিন্দু তো দেখি না, কোটি কোটি বিন্দু দেখি, সবগুলো একত্র হয়ে একটা কোণের অংশ, কোণ মানে ফানাল শেপের যে এটা, তার একটা অংশ দেখি বলে এটা ধনুকের মতো হয়। এই উত্তরটা কিন্তু তোমাদের থেকে আসেনি। আকৃতিটা কেন ধনুকের মতো, সেটা ওই কোণ শেপের কারণে হয়। তো আমরা 3 আর 2 করে নম্বরটা ভাগ করে দিলাম। আমরা শেষ প্রশ্নে চলে যাই। একটা কথা খুব বলা হয়, আমাদের দেশেও এটা নিয়ে বহুকাল ধরে আমরা চেষ্টা করছি, যে নবায়নযোগ্য শক্তির দিয়ে চলা। এই নবায়নযোগ্য আর অনবায়নযোগ্য, এই তফাৎটা কোন জায়গায় সিনান? নবায়নযোগ্য জার্নালি বলতে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে যে সেটা কখনো আসলে ফুরাবে না। অনবায়নযোগ্য যেটা, সেটা হচ্ছে ফসিল ফুয়েল বা এই ধরনের যেটা, সেটা হচ্ছে পৃথিবীর ভেতরে একটা লিমিটেড রিজার্ভ আছে, এবং আমরা ব্যবহার করতে করতে একটা পর্যায়ে সেটা শেষ হয়ে যাবে। যেমন কয়লা যখন আমরা পুরাই, তখন একটা পর্যায়ে কিন্তু পৃথিবী অভ্যন্তরীণ, মানে পৃথিবী কয়লা তৈরি করছে, তবে যে হারে তৈরি করছে তার চেয়ে অনেক বেশি হারে আমরা ব্যবহার করছি। সো এটা এক পর্যায়ে শেষ হয়ে যাবে। কিন্তু অনবায়নযোগ্য যেমন সূর্যের আলো, সূর্য নিয়ার ফিউচারে কখনো সূর্যের জ্বালানি সেটা শেষ হবে না। সো আমরা সোলার পাওয়ার আমাদের মানে আমরা আপনাদের চোখে, আমাদের দৃষ্টিতে শেষ হচ্ছে না, এবং এর কারণে এটা একটা নবায়নযোগ্য রিনিউয়েবল সোর্স, এবং অনবায়নযোগ্য সোর্স। আমরা নবায়নযোগ্যের দিকে কেন যেতে চাচ্ছি? কারণ প্রথমত নন রিনিউয়েবল যে সোর্সগুলো, সেগুলো হচ্ছে দূষণের জন্য অনেকাংশে দায়ী, যা কয়লা পোড়ালে কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি গ্যাস উৎপন্ন হয়। এবং দ্বিতীয়ত হচ্ছে যে আমরা যদি নন রিনিউয়েবলের প্রতি বেশি নির্ভরশীল হয়ে যাই, তাহলে একটা পর্যায়ে এগুলো শেষ হয়ে যাবে, আমরা জ্বালানির অভাবে পড়বো। ঠিক আছে, সিনান 5 নম্বরেই পাবে। প্রথমটাই আসল, কারণ শেষ হচ্ছে না। কয়লাও প্রচুর আছে আমাদের, আর তেলও মনে করা হয়েছিল যে শেষ হবে, এখন দেখা যাচ্ছে আরও প্রচুর আছে। কাজেই
ওটার উপর গুরুত্বটা না, গুরুত্বটা হলো এটা ক্লাইমেট চেঞ্জ, এটা ফসিল ফুয়েল, এটা এমন হয়ে গেছে যে অনবায়নযোগ্যগুলোই ফসিল ফুয়েল। কাজেই আমরা সেদিকে যেতে চাচ্ছি না। আমাদের এই পর্বটা শেষ হয়ে গেল, আমরা পরের পর্বে চলে যাই, যেটা ইতিহাসের পর্ব। এখানেও 5টা প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটার জন্য 5 নম্বর করে থাকবে। ইতিহাসে আমরা পেছনের দিকে যাব, সাম্প্রতিক ইতিহাসও হতে পারে, দূরবর্তী ইতিহাসও হতে পারে, কিন্তু এর মধ্যে কোনো মজার ঘটনা থাকতে পারে। আমরা পুরোপুরি তোমাদের কাছ থেকে জানতে চাইব, আমি কিছুটা ইঙ্গিত দেব, তারপর আমরা জানতে চাইব। প্রথম প্রশ্নটা, 1700 শতকে যখন কেমিস্ট্রি, আধুনিক কেমিস্ট্রিটা শুরু হচ্ছে, কিন্তু শুরুতেই তার বিসমিল্লাহ গলদের মতো একটা সমস্যা হয়ে গেল, একটা থিওরি উপর অতিরিক্ত পছন্দ হয়ে গেল, যেটাকে ফলিজিস্টন থিওরি বলতো। সব কিছুর মূলে ফলিজিস্টন কাজ করছে, এরকম একটা ধারণা, ফলে তাদেরকে কিছুটা বিভ্রান্ত করলো কেমিস্ট্রিকে। সেটা কি ছিল এবং সেটা গেল কি করে শেষ পর্যন্ত ফলিজিস্টন থিওরিটা? আমার মনে হয় মোমেনিন। বেসিক্যালি আগে যেটা বলা হতো যে সকল ধরনের কেমিক্যাল রিয়াকশনের মূলে রয়েছে ফোলিয়েজ স্টোন, বাট যখন সায়েন্টিস্টরা আর কি ধাপে ধাপে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এসব আবিষ্কার করলো। না, মোমেনিন আমার মনে হয় ঠিক পথে নেই। এটা আসলে বেশ ভালো কেমিস্টরাই এটা বিশ্বাস করতো, সবাই বিশ্বাস করতো একটা জিনিস, যে বিভিন্ন রিয়াকশনের মূলে, বিশেষ করে কম্বাসন, যেটা দহন, পোড়া, সেই পোড়ার মূলে রয়েছে একটা কাল্পনিক জিনিস যেটাকে ফলিজিস্টন বলে। ফলিজিস্টন কথাটার অর্থ হচ্ছে শিখা, আগুনের শিখা। তো যখন কিছু পড়ে এই যে শিখা ওঠে, এই যে বলে যে ফলিজিস্টন চলে যাচ্ছে, ফলিজিস্টন চলে গেলে এটা ছাই হয়ে যায়, ফলিজিস্টন চলে গেল। তারপর যখন মেটাল তৈরি করে আমরা আয়রন ওর আর কয়লা মিশিয়ে, তখন বলেছে ফলিজিস্টন, কয়লার থেকে ফলিজিস্টন আসলো মেটালে, তখন এটা মেটাল হয়ে গেল। ওরে আসলো, এটা মেটাল হয়ে গেল, ফলিজিস্টন আসলো। যখন অক্সিজেন আবিষ্কার হলো, তাকে অক্সিজেন বললো না, তাকে কি বললো? বলে যে ফলিজিস্টনবিহীন বাতাস, ফলিজিস্টন নাই ওটাতে। কারণ কি? জ্বলতে গেলে ফলিজিস্টন লাগে, কারণ ফলিজিস্টনটা বাতাস গ্রহণ করে আর অক্সিজেনটা বেশি গ্রহণ করে, তার মানে ওর ফলিজিস্টন একদম নাই। এরকম অদ্ভুত একটা জিনিস করলো, এমনকি এটাকে আঁকড়ায় ধরলো তারা। তো ফলে কেমিস্ট্রিতে অনেক ভুল হতে আরম্ভ করলো। তো সেই ভুলটা ভাঙলেন একজন লাভাসিয়ে, উনি দেখালেন যে ফলিজিস্টন থিওরিটা ডাহা ভুল। তারা একটা মমতায় পড়ে গিয়েছিল কেমিস্ট্রিরা, এটা ছাড়তে পারছিল না। এটা গেল, আপদ দূর হলো, কেমিস্ট্রি সঠিক পথে আসলো। তো আমরা কাউকে নম্বর দিতে পারলাম না এটার জন্যে। পরের প্রশ্নে চলে যাচ্ছি। 1970-এর দিকে একটা আবিষ্কার হলো, যে ভয়ের ব্যাপার, যে আমাদেরকে রক্ষা করছে বাইরের আল্ট্রাভায়োলেট থেকে, ক্ষতিকর আল্ট্রাভায়োলেট থেকে ওজোন লেয়ার। এই ওজোন লেয়ারটা, যেটা এক ধরনের অক্সিজেন, O3 যে অক্সিজেন, এটা আমাদেরকে রক্ষা করছে। এখন এইখানে আমরা একটা গ্যাস ব্যবহার করছি CFC, সেটা আমার প্রশ্নটা আমি শেষ করি। CFC সেটা চলে যাচ্ছে বাতাসে, এবং তার যে এটা হচ্ছে ক্লোরোফ্লোরোক্লোরাইড, তো ক্লোরিন আছে এটাতে, সেই ক্লোরিন ওজোনটাকে নষ্ট করে দিচ্ছে। তার সেখানে ওজোন লেয়ারে একটা ছিদ্র সৃষ্টি হচ্ছে, সেই ছিদ্র দিয়ে আল্ট্রাভায়োলেট আসছে, এবং এটা আস্তে আস্তে ছিদ্রটা বড় হবে, মানে আমাদের ধ্বংসের একটা উপায় আমরা করে দিচ্ছি। কিন্তু এটা ছিল 1970-এর দিকে। আমরা 1980-র দশকের শেষের দিকে এসে দেখলাম এই ছিদ্র আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, এবং সামনে বোধহয় এই ছিদ্রটা থাকবে না। কি কৌশলে আমরা এটা করলাম? এত বড় সাফল্য কি করে আমরা করলাম? মেইনলি যে জিনিসটা আমাদের ওজোন লেয়ারকে ক্ষতিগ্রস্ত করেছিল, আপনি যেরকম বললেন, CFC গ্যাসটা, ক্লোরোফ্লোরোকার্বন। তো এটা আর কি ওজোন লেয়ার ক্ষতি হয়ে গেলে আল্ট্রাভায়োলেটলে আমাদেরকে আর কি আমাদের শরীরে আঘাত করবে, এতে আমাদের অনেক ক্ষয় হতে হবে। তো এটাকে কমানোর কি জন্য করে আমরা এটা দূর করলাম কি করে? সো আমাদের ফ্রিজে CFC ব্যবহার করা হতো। তো আমরা যেটা করলাম সেটা হচ্ছে CFCকে আমরা HCFC দ্বারা প্রতিস্থাপিত করলাম। এখন HCFC যেটা ক্লোরোফ্লোরোকার্বন, এটা মূলত ওজোন লেয়ারের ক্ষতি করে না, কিন্তু CFC গ্যাসটা করে।
তো আমরা যখনই আর কি ফ্রিজের আর কি কন্ডেন্সার কিংবা আমাদের যেগুলা শেভিং ক্রিম ব্যবহার করি সেগুলোতে এইচসিএফসি এটা করলাম কি করে, রাজি হলো কি করে মানুষ? এটা রাজি হলো স্যার 1980 দিকে একটা সামিট করা হলো আর কি। এই সামিটে পৃথিবীর প্রায় সকল দেশ, প্রত্যেকটি দেশই দেশের নেতারা এসে রাজি হলো, বিজ্ঞানীরা কনভিন্স করলেন নেতাদেরকে যে ক্ষতিগ্রস্ত হতে থাকে ওজোন লেয়ার, তবে আমাদের জীববৈচিত্র্য যে পৃথিবীতে আছে সেটা ধ্বংসের মুখে চলে যাবে অতি দ্রুতই। তো এটা সেই সামিটে পৃথিবীর সকল দেশ সাইন করলো যে আমরা এটাকে আর কি ক্ষতি হওয়া থেকে এবং বাঁচাবো। সত্যি সত্যি এটা হলো, এবং এটা সত্যি আমাদের সত্যি একটা বিরাট সাফল্যের কাহিনী। এটা ছিল মন্ট্রিল প্রোটোকল বলে, কানাডার মন্ট্রিল যে শহর, সেখানে সবাই মিলিত হয়েছিল এবং তারা যেটা অভয় বলেছে এটার নাম হলো মন্ট্রিল প্রোটোকল। 1987 সনে এই সামিটটা হয়েছিল এবং সেখানে সব দেশ রাজি হয়েছে যে আমরা ফ্রিজে, আমাদের রেফ্রিজারেটরে এই সিএফসি ব্যবহার, আগে কিন্তু সিএফসি আমরাও ব্যবহার করতাম কিন্তু এখন হয় না, এটা বেআইনি হয়ে গেছে। শুধু রেফ্রিজারেটর না, এসিতে, এই যে এয়ার কন্ডিশনিংয়ে একই ওই সিএফসি ব্যবহার হতো। আরেকটা হচ্ছে অ্যারোসল, মশার ওষুধ দিই বা অ্যারোসল, অ্যারোসলগুলো কিন্তু সিএফসি বেসিস, প্রেশারটা করার জন্য। তো এগুলো সব কিন্তু এখন ব্যান্ড এবং আমরা কেউ ব্যবহার করি না। এটা একটা বড় সাফল্য। আমরা অভয়কে এটার জন্য 5 নম্বর দেব, পুরোপুরি নম্বর। সুন্দর বলেছে অভয়। আমরা পরের প্রশ্নে চলে যাই। প্লেগ মহামারী ইউরোপের জন্য একটা বিভীষিকা ছিল এবং অন্যান্য দেশের জন্য, অন্যান্য মহাদেশের জন্য। ইউরোপে মাঝে মাঝেই প্লেগ হতো এবং বেশিরভাগ মানুষ, একটা বড় সংখ্যক মানুষ মারা যেত। সেরকম ইংল্যান্ডে 1665 সালে এরকম একটা বড় প্লেগ দেখা দিয়েছিল। কিন্তু এই প্লেগে একটা ভালো কাজও করেছিল, যে বিশ্ববিদ্যালয় ছুটি হয়ে যাওয়াতে একটা বড় আবিষ্কার সম্ভব হয়েছিল। সেটা শোনান। এখানে মূলত আইজ্যাক নিউটন, তিনি হচ্ছে যখন প্লেগ হয়েছিল, যেহেতু বিশ্ববিদ্যালয়ের কাজকর্ম বন্ধ আর তাকে যেতে হচ্ছে না, তিনি লাইব্রেরি থেকে কিছু বই অনেকগুলো বই এনেছিলেন। বাসায় গিয়ে নিজে নিজে হচ্ছে তিনি কয়েকটা আবিষ্কার করেছিলেন, তার মধ্যে একটা ছিল ক্যালকুলাস। এবং তারপর তিনি হচ্ছে তার যে নিউটনের যে গ্র্যাভিটেশন তত্ত্ব, সেটাও তিনি ওই প্লেগের সময় নিজে বসে বসে আবিষ্কারগুলো করেছিলেন। অত্যন্ত সঠিক। শোনান, গ্রামের দিকে গেছেন, কারণ শহর সেরে গেছে সবাই, ক্যামব্রিজও বন্ধ হয়ে গেছে, চলে গেছেন উনি। তখন উনি তরুণ অধ্যাপক, এখন অনেক সময় লোকে বলে যে আপেলও নাকি মাথায় পড়েছিল। গ্রামেই তো আপেল গাছের তলায় বসছিলেন, সেই সুযোগটাও হয়েছিল। তো আমরা পদার্থবিদ্যা মানে আধুনিক বিজ্ঞানটা সেখানেই জন্ম। প্লেগের একটা ভালো দিক মানে হয়ে গেছে আর কি। এটার জন্য সে নাম 5 নম্বরে পাবে। ইউরেকা শব্দটা গ্রিক শব্দ, এর মানে হলো পেয়ে গেছি। কিন্তু আমাদের দেশে সবাই এই শব্দটা জানে, কি কারণে জানে? ইউরেকা কথাটা খুব সম্ভবত গ্রিক ভাষার, এবং এটা প্রথম মানে যে কারণে বিখ্যাত হয় সেটা ছিল আর্কিমিডিস। তিনি যখন তার বুয়েন্সি প্রিন্সিপাল আবিষ্কার করেন, কেন কিছু কিছু জিনিস পানিতে ভাসে, কিছু কিছু ভাসে না, তা সেই প্রিন্সিপালটা আবিষ্কার করার পর তিনি সেই সাথে গোসল করছিলেন এবং তিনি বাথটাবে তিনি মানে ব্যাপারটা দেখে তিনি বুঝেছিলেন এবং রাস্তায় বের হয়ে গিয়ে ইউরেকা ইউরেকা বলতে বলতে বের হয়ে গিয়েছিলেন। সেনান ঠিকই বলেছে, প্লবতার নিয়মটা পরবর্তীকালে আইনস্টাইন আবিষ্কার। কিন্তু সে সময় পেয়ে গেছি করে উনি যে ওই অবস্থায় কাপড় চোপড় ছাড়াই যে দৌড় দিলেন, কি পেয়ে গেছিলেন উনি, সেই গল্পটা কিন্তু আমরা পাইনি। মোমেনিন গ্রিক কিং বলেছিলেন, মানে ওকে আর কি দিয়েছিলেন যে এটা কি অ্যাকচুয়ালি গোল্ড, মানে আর কি কিসের গোল্ড? গোল্ডের কথা তো শুনি নাই। মুকুটটা আর কি, মুকুট, সেই গল্পটা একটু বলো। গোল্ডেন নাকি সেটা প্রমাণ করার জন্য আর্কিমিডিসকে দিয়েছিলেন এবং আর্কিমিডিস অনেক চিন্তা করছিলেন, কারণ অবভিয়াসলি কিং এর সামনে যাওয়া লাগবে এই বিষয় নিয়ে। তো তখন তিনি গোসল করতে গিয়ে দেখেন যে বালতির মধ্যে যখন উনি ডুব দিয়েছেন তখন বের হয়ে গেছে। সো বেসিক্যালি উনি ওখান থেকে একটা ক্যালকুলেশন করেন যে ইফ গোল্ড যদি আমরা ডুবান হয় তাহলে পানি কতটুকু বের হবে, সেটাই আমরা বুঝতে পারবো যে গোল্ডটা অ্যাকচুয়ালি কত পিওর। তাই উনি আর কি ইউরেকা বলে বের হয়ে গিয়েছিলেন এবং পরে উনি প্রমাণও করেন যে অ্যাকচুয়ালি গোল্ডটা পিওর কিনা। ঠিক আছে, এখানে 2টা গল্প, কিন্তু এটাই হলো ইমিডিয়েট গল্প যে রাজার আদেশ ছিল যে স্বর্ণকার কোনো খাদ দিয়েছে কিনা এটা দেখা। তখন বুঝলেন যে আমি ডুবার সঙ্গে সঙ্গে অনেক পানি পড়ে গেল, তার মানে আমার ভলিউম আর পানির ভলিউম এক, তাহলে পানিটা মেপেই তো আমার ভলিউমটা পেয়ে যাচ্ছি। সেখান থেকে ওনার এটা কবেকার কথা? এটা হয়তো আর খ্রিস্টপূর্ব 200 বছর। নম্বরটা ভাগ করে দেব, মোমেনিনকেই 3 নম্বর দেব, সেনানকে 2 নম্বর। আমাদের শেষ প্রশ্ন, ইতিহাসের দিক থেকে আমাদের শেষ প্রশ্ন। ওমর খৈয়ামের নাম আমরা প্রধানত জানি কাজী নজরুল ইসলামের তার অনুবাদে তার কবিতার বইয়ের জন্য, রুবাইয়াতে ওমর খৈয়াম। উনি প্রেমের কবিতা লিখে সারা দুনিয়ায় বিখ্যাত।
রুবাইয়াত মানে হলো 4 লাইনের কবিতা, এটা ফার্সি কবিতা। রুবাইয়াত শব্দটা হলো আরবি শব্দ, কিন্তু ফার্সি কবিতাকেই রুবাইয়াত বলে। এবং নজরুলের এই কবিতার বইটা খুবই বিখ্যাত, অনেকে এটা দিয়ে আবৃত্তি করে। কিন্তু এই ওমর খৈয়াম উনি 11 শতাব্দীর মানুষ, ইরানের মানুষ, পারস্য দেশের মানুষ। কিন্তু পেশা ওনার কবিতা ছিল না, ওটা নেশা ছিল। পেশাটা কি ছিল? মোমেন্ট গণিত দিচ্ছিলেন। উনি গণিতবিদ ছিলেন। কি জন্য বিখ্যাত? উনি কিন্তু বিশ্ববিখ্যাত গণিতবিদ, এটা কেউ বিশ্বাস করবে না। ওমর খৈয়াম সবাই জানে যে উনি একজন মানে প্রেমের কবি, কিন্তু কেউ কি বলতে পারবে ওনার বড় বড় কিছু কাজ ওমর খৈয়ামের? স্যার ওনার একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল, উনি 30 ভলিউমে একটা এনসাইক্লোপিডিয়া পাবলিশ করেছিলেন, আলো নিয়েও কাজ করেছিলেন উনি। না, আমি গণিতের কথা বলছি। সরি স্যার। আমার মনে হয় কেউ বলতে পারবে না, আমি তবু দিচ্ছি যদি কেউ বলতে পারে। গণিতের উনি প্রধানত বাইনোমিয়াল থিওরেম, যেটা আমাদের অ্যালজেব্রায় পড়ানো হয়, এটা নিউটনকেই এটার কৃতিত্ব দেওয়া হয়, কিন্তু নিউটনের অনেক আগে ওমর খৈয়াম বাইনোমিয়াল থিওরেম। এবং আমরা যে সমীকরণ করি, আমরা কোয়াড্রেটিক করি এক্স স্কোয়ারের, কিউবিক সমীকরণ আছে না, কিউবিক সমীকরণের সমাধানগুলো ওমর খৈয়ামই প্রথম দিয়েছিলেন। তো আমরা গণিতবিদ এই কথাটা বলার জন্যে যে বলেছিল তাকে 5 নম্বরই দেব, কারণ পেশাটা তো বলতে পেরেছে। আমরা এই পর্বটি শেষ করে ফেললাম। আমাদের পরবর্তী পর্ব হচ্ছে 2025 থেকে 2035। অতীত শেষ করলাম, ভবিষ্যতের দিকে তাকাবো। কিন্তু বর্তমানে কি অবস্থায় আছি তার থেকে ভবিষ্যৎ দিকে যেতে হবে আমাদের, সেভাবে যৌক্তিকভাবে। তো একটা দৃশ্যপট আমি বলি, সেই দৃশ্যপটে বিস্তারিত বলে যে সামনের 10 বছরে কি হতে পারে সেটা আমরা জানতে চাইব। এই পর্বেও আমরা 2টা দৃশ্যপট দেব এবং প্রত্যেকটাতে 10 নম্বর, কারণ অনেক কিছু হয়তো বলতে হবে। প্রথমটা হচ্ছে প্লাস্টিক দূর করার জন্য যে ওয়েস্টেজ, যে বর্জ্য প্লাস্টিক খাওয়া ব্যাকটেরিয়া বা এনজাইম, এখন এটার দিকেই চিন্তা করা হচ্ছে। এই প্লাস্টিক খেয়ে ফেলতে পারে বা নষ্ট করতে পারে, ডাইজেস্ট করতে পারে এরকম এনজাইম কি, এবং সেটা দিয়ে আমরা কিভাবে এগোবো। বর্তমানে তো এক ধরনের এনজাইম আবিষ্কার করা হয়েছে যেগুলো আর কি প্লাস্টিক খেতে পারে, অ্যান্ড দেন আমরা হচ্ছে ইন ফিউচার এই এনজাইমগুলোর মাধ্যমে এমন কিছু জিনিসপত্র বের করতে পারবো যেগুলো আর কি নবায়নযোগ্য অথবা প্লাস্টিকের সাথে ইনভলভ না। কজ আমরা এই ব্যাকটেরিয়াগুলি ব্যবহার করে বুঝতে পারবো যে ওরা ওইটাকে যে ফুড গ্রহণ করছে কিনা। এর মাধ্যমে আমরা অল্টারনেটিভ রিসোর্সেস পাবো যেগুলো চিপও হতে পারে অথবা অনেক বেশি অ্যাভেলেবলও থাকতে পারে, অ্যান্ড আমরা ওইগুলো ব্যাগ হিসেবে ইউজ করলে অ্যাজ এ রেজাল্ট আমরা একটা ক্লিন এনভায়রনমেন্ট পাবো। এবং এছাড়াও এরকমও আরেক ধরনের এনজাইম পাওয়া গেছে যেগুলো আর কি তেল খেকো, অর্থাৎ হচ্ছে তেল খাওয়ার মাধ্যমে পানি থেকে জ্বালানিও সরাতে পারে। সো এগুলো ওটা তেল, আমরা প্লাস্টিকের কথা বলছি। প্লাস্টিক এতটুকু আর আমি আবার দিয়ে দেবো আর একটু বিস্তারিত যদি কেউ বলতে পারে। আতিকুল, আমরা যদি প্লাস্টিকটাকে এমন একটা প্লাস্টিক তৈরি করি যে সেটা মাটির সাথে দেওয়ার সাথে সাথে গলে যাবে, অ্যান্ড সেটা সয়েল হিসেবে কাজ করতে পারে, যেমন সার, যেমন আমরা সার ইউজ করি, সারটা আলাদাভাবে না দিয়ে যদি আমরা এইভাবে তৈরি করতে পারি যে প্লাস্টিকটা অটোমেটিকলি গলে যাওয়ার পর সার হিসেবে কাজ করবে এবং সেখান থেকে একটা বীজ তৈরি হবে, যদি এরকম কোনো কিছু তৈরি করতে পারি তাহলে আই থিঙ্ক সেটা আমাদের পরিবেশের জন্য কল্যাণকর এবং আমাদের উচ্চ ফলনশীল জন্য কল্যাণকর। যেহেতু আমরা এখনও তেমন বেশি বিস্তারিত পাইনি, আমি আবার দিয়ে দেখব। ঠিক আছে, আসলে এখনই ল্যাবরেটরিতে এনজাইম, ব্যাকটেরিয়া আমরা পাচ্ছি, যেটা আমাদের যে পানির বোতল যে আছে পলিভিনাইল ট্যাপথ্যালেট, PET, পানির বোতল কিন্তু একটা বড় দূষণের জিনিস। এইটা ডাইজেস্ট করার মতো এনজাইম কিন্তু আমাদের আছে, এখন ল্যাবরেটরিতে আমরা পেয়েছি। এখন এটা 25 সালের ঘটনা, এই অবস্থায় আছে। আমরা 2026-27-এর দিকে গিয়ে এটাকে ইন্ডাস্ট্রিয়ালাইজ করে ফেলতে পারবো। সমস্ত পানির বোতল বা PETগুলো বা এই জাতীয় অন্যান্য প্লাস্টিকগুলো ইন্ডাস্ট্রিতে পাঠিয়ে দিলাম, এটা জারিত হয়ে গেল, ডাইজেস্টেড হয়ে গেল। তার মানে আমাদের কাগজ যেরকম মিশে যায় মাটির সঙ্গে, সেরকম এটাও মিশে যাবে। প্লাস্টিক নিয়ে যে দুশ্চিন্তা, এটা আশা করি তখন থাকবে না। কিন্তু তার উপরে গিয়ে আমরা আরও কিছু করতে পারি।
অন্যান্য প্লাস্টিকের ব্যাপারে আমরা সেটাকে সম্প্রসারণ করতে পারি এবং প্লাস্টিককে একটা পচনশীল জিনিসে অলমোস্ট পরিণত করতে পারি। তো এটাও একটা স্ট্র্যাটেজি, কারণ প্লাস্টিক এখন আমাদের অনেক দুশ্চিন্তার কারণ। আমরা এটার জন্যে প্রথম যে বলেছিল তাকেই নম্বরটা দেব, তবে পুরো নম্বর না, অর্ধেক নম্বর, 5 নম্বর। আমরা পরের যে বিষয়টা, যে দৃশ্যপটটা দেব, সেটা হলো স্পেস পর্যটন। নাইমন, স্পেস পর্যটন মূলত এখানে বোঝানো হচ্ছে স্পেস ট্যুরিজম, যেটা এটা হচ্ছে যেমন বর্তমান সময়ে আমরা এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণে যাই, ঠিক তেমনই হচ্ছে যে স্পেসে ভ্রমণ করার জন্য। যেমন এটা হয়তো সাম্প্রতিক সময়ে হয়েছে, যেমন হচ্ছে যে এখন হয়তো অরবিট অব্দি গিয়েছে মানে স্পেস এক্স কোম্পানি, এবং এই বিষয়টাকে আরও বেশি অবদান রাখার মাধ্যমে এটাকে আরও মানে জনগণের খুব কাছাকাছি নিয়ে আসা যাবে। মানে হচ্ছে এখানে আমরা যেমন পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘুরতে যাই, ঠিক তেমনই এই পৃথিবী থেকে রকেটের মাধ্যমে অথবা তারা গেল এই পর্যন্ত কি হয়েছে? স্পেস এক্স হচ্ছে যে কয়েকজন মানুষকে নিয়ে অরবিট অব্দি ঘুরে এসেছে। এভাবে হচ্ছে যে মানে স্পেস ট্যুরিজমটা করা যাবে। মূলত হচ্ছে যে এখানে ভ্রমণটাই মেইন কথা, ভ্রমণটাই মেন, বিনোদন। বিনোদনের খরচ কীরকম? এটা হচ্ছে যে এখন অব্দি এটা অনেক বেশি কস্টলি হবে। আচ্ছা, এখন আমরা ও বর্তমানে কি হয়েছে ইমিডিয়েট পাস্টে সেটা বললো, আমরা এটাকে সামনের দিকে নিয়ে আদৌ যাবে কি না এটা চাই। জার্জিস, আমরা যদি ফিউচারের কথা বলে থাকি তাহলে আমরা যদি এখন আইনস্টাইন রুলস অ্যান্ড ব্রিজের কথা তুলনা করি, তারা বলেছে ওয়ার্ম হোল আমরা মানুষ ট্রাভার্স করতে পারে না। ব্ল্যাক হোলে যদি একটা হিউম্যান ঢুকে, তার অপোজিট সাইডে হোয়াইট হোল একটা মানুষ বের হবে না। এর কারণ হলো কারণ ব্ল্যাক হোল ওই তাড়াতাড়ি ক্লোজ হয়। মানে আমরা অন্যদিকে চলে যাচ্ছি, আবার দিচ্ছি এটাকে মোমেন্ট। এখন বর্তমান সময়ে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে অনেক খরচ সাপেক্ষ এই বিষয়টা, সবাই এটা এফোর্ড করতে পারতেছে না। আমরা ইন ফিউচার হয়তো টাইটেনিয়াম বা অন্যান্য অ্যালয়ের এরকম কোনো অল্টারনেটিভ পাবো যেটা চিপ হবে, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট আমরা রকেটগুলোও চিপলি বানাতে পারবো। অ্যান্ড যদি জ্বালানি খরচও কমে যায় তাহলে হচ্ছে একই সাথে সব কিছুরই খরচ কম্পারেটিভলি কমে যাবে, অ্যান্ড সেটা সহায়তায় মানুষ আরও ট্রাভেল করতে পারবে, অর্থাৎ আরও ইন্ডাস্ট্রিয়ালাইজ করা যাবে অথবা সহজ সময় সাপেক্ষ হবে। ঠিক আছে, আমরা নম্বরটা ভাগ করেই দেব। বেশিরভাগ নম্বর প্রথম যে বলেছিল তাকেই দিতে হবে। 10-এর মধ্যে 7 সে পাবে এবং পরে বোমেনিন 3 পাবে। সামনে যেটা হবে অবশ্যই এটাকে সস্তা করতে হবে। এখন বিলিনিয়াররা ছাড়া এটা পারছে না। যেমন ভার্জিন গ্যালাকটিক, ব্লু অরিজিন, এই দুটা কোম্পানি কিছু প্যাসেঞ্জার নিয়ে গেছিল হাফ অরবিট। একটা জিনিস মনে রাখতে হবে, এগুলো কিন্তু কোনো নতুন কিছু না। যুক্তরাষ্ট্রের যে সরকারি প্রতিষ্ঠান নাসা বহু আগে চাঁদ পর্যন্ত গেছে, এটা কোনো মানুষও গেছে। এটা হলো পর্যটনের জন্য করা প্রাইভেট কোম্পানি। এটা একটা নতুন জিনিস, প্রাইভেট কোম্পানি করা। যেই কোম্পানিগুলোর কথা বললাম এরা প্রাইভেট কোম্পানি, এবং প্রাইভেট কোম্পানি এটা ডেভেলপ করার একটা বড় সুবিধা হলো সামনে যে মঙ্গল গ্রহে যাওয়ার যে পরিকল্পনা, সেটা পুরোপুরি সরকারিভাবে সম্ভব না। এখানে সরকারি বেসরকারি দুটার পার্টিসিপেশনে সেটা হবে। কাজেই পর্যটনের সুবাদে আমরা প্রাইভেট সেক্টরে ডেভেলপমেন্টও হবে এই জিনিসগুলো, যে খরচ কমিয়ে আনা, তারপর আগ্রহ সৃষ্টি করা। মানুষ যখন ব্যয় করবে কোম্পানির লাভ হবে, কোম্পানি তখন আরও ডেভেলপ করতে পারবে। যেমন নেক্সট হলো একটা হোটেল করবে, স্পেস স্টেশনে হোটেল, স্পেস হোটেল, তখন আগ্রহ আরও বাড়বে যে হোটেলে গিয়ে কয়েকদিন থেকে আসলাম। খুব যে দূরে তা না, স্পেস স্টেশনে বহু অদ্ভুত জিনিস হবে, সেখানে ওজনহীন অবস্থায় থাকবে। হয়তো সেটাও হয়ে যাবে বছর 10-এর মধ্যে, আমরা হয়তো একাধিক স্পেস হোটেল হবে। আরেকটা জিনিস যেটা হতে পারে, যেটা কেউ বললে না তোমরা, সেটা হচ্ছে ট্রানজিট। এখন যেই রকেট দিচ্ছে ওটা ওখানেই শেষ, কিন্তু আসা যাওয়া করবে। হোটেল হলে তো তাই, হোটেলে মানুষ নেবে, হোটেল থেকে মানুষ আনবে, এটা ওইভাবে চলবে। কাজে এটা যে শুধু বিনোদন না, এখানে বিনোদনের চেয়েও একটা বেশি, হয়তো সামনের মহাকাশ ভ্রমণে এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই পর্যটন। তো আমরা এই পর্বটাও শেষ করে ফেললাম। আমাদের শেষ পর্বটা মজার পর্ব, যেটা লিমেরিক, কবিতা বা ছড়া। এই পর্বের যে লিমেরিক, আসলে 2টো লিমেরিক থাকবে এবং প্রত্যেকটি লিমেরিকে 10 নম্বর করে, যে সুন্দরভাবে ব্যাখ্যা করে যদি লিমেরিকটা বুঝিয়ে দিতে পারে, এই ছড়াটা যদি বুঝিয়ে দিতে পারে, এবং দরকার হলে আমরা কিন্তু এই নম্বরটা ভাগ করে একাধিক জনকেও দিতে পারবো। মনোযোগ দিয়ে শুনতে হবে, সেভাবেই উত্তর দিতে হবে। এক প্লেট ডুব দে অন্য প্লেটের তলায়, চাপে তার শক্ত শিলা তরলে গলায়, আগ্নেয়গিরি ফোসে
ভূমিকম্প ধসে এমন জায়গায় হরদম ভূতাত্ত্বিক বালাই? সিনান বলবে। আমরা পৃথিবীর যে ক্রাস্ট সেটা আসলে অনেকগুলো টেকটনিক প্লেটে বিভক্ত। টেকটনিক প্লেটগুলো হচ্ছে মূলত জিগস পাজলের এক একটা পিসের মতো, যেগুলো কনস্ট্যান্টলি নড়াচড়া করছে। প্লেটের নিচে যে সেমি সলিড যে একটা লেয়ার, অ্যাথেনোস্ফিয়ার বলে ওই লেয়ারটাকে, এগুলোর উপর মধ্যে নড়াচড়া করছে, এবং প্লেটগুলো কখনো কখনো একটা আরেকটার কাছে আসছে, কখনো কখনো একটা থেকে দূরে সরে যাচ্ছে, এবং কখনো কখনো স্লাইড করছে। এই তিনটা কারণেই আসলে যেটা হতে পারে যে পৃথিবীর ভেতর যে অভ্যন্তরীণ এনার্জি সেটা বের হয়ে আসতে পারে, যার কারণেই যেটাকে আমরা ভূমিকম্প বলে থাকি। উপরে কাঁপাকাঁপি হবে, উপরে নিচে বা পাশাপাশি হচ্ছে প্লেটগুলো, কারণে পৃথিবীর যে সারফেসের মধ্যে হচ্ছে ভূমিধস বা ভূমিকম্প বা আগ্নেয়গিরি যখন হয়, তখন হচ্ছে প্লেটগুলো একটা দূরে সরে যায়, এবং পৃথিবীর অভ্যন্তরীণ যে লাভা বা এই ধরনের জাতীয় পদার্থ সেটা হচ্ছে স্ট্রেসের কারণে বাইরে বিস্ফোরণের মাধ্যমে বেরিয়ে আসে। এটা হচ্ছে আগ্নেয়গিরি এক্সপ্লোশন। সিনান, এটা একটু শোনো। চাপে তার শক্ত শিলা তরলে গলায়, আগ্নেয়গিরি ফোসে। পৃথিবীর ভিতরে যে অত্যন্ত মানে অনেক হাই টেম্পারেচার, তার কারণে হচ্ছে যে শক্ত শিলা সেটা তরল হয়ে যায়, এবং সেটাই ভলকানিক ইরাপশনের সময় বেরিয়ে আসে বিস্ফোরণের মাধ্যমে, এটাই বলা হচ্ছে। ঠিকই। কাজে এখানে ভূমিকম্প এবং আগ্নেয়গিরি, এটাকে বলে সাবডাকশন, একটা তলায় ঢুকে যাওয়া। তলায় ঢুকলে দুটাই হতে পারে, আগ্নেয়গিরিও হতে পারে কারণ গলে যায়, আর ভূমিকম্প ধসে, সেটা সিনান বলেছে। আর যেসব জায়গায় এই ঘটনাগুলো ঘটে, যে দুইটা প্লেট এসে একটা প্লেটের তলায় চলে যায়, সেই সব জায়গায় হরদম এটা হচ্ছে, হয় আগ্নেয়গিরি হচ্ছে, নইলে ভূমিকম্প হচ্ছে। যেমন জাপান একটা জায়গা, যেখানে ফিলিপাইন একটা জায়গা, এগুলো হলো প্লেটের একটা তলায়, বা অন্য কারণেও হয়, কিন্তু এটা একটা বড় কারণ। সিনান 10 নম্বরেই পাবে এটার জন্যে, মূল জিনিসটা সুন্দর ব্যাখ্যা করার জন্যে। আমরা পরবর্তী লিমেরিকে চলে যাব। মনোযোগ দিয়ে শুনতে হবে। আফ্রিকার তটরেখায় এসে ব্রাজিলেই ফিট হলো শেষে, ফসিলও বলে দুদিকে কি দলে, সেদিন পৃথিবী ছিল এক মহাদেশে। আমি আবার বলি, আফ্রিকার তটরেখা এসে ব্রাজিলেই ফিট হলো শেষে, ফসিলও বলে দুদিকে একই দলে, সেদিন পৃথিবী ছিল এক মহাদেশে। অভয়। পৃথিবীর যে বিভিন্ন মহাদেশগুলো আছে সেগুলো আগে মূলত এক জায়গায় ছিল, একসাথে ছিল। তো ধীরে ধীরে টেকটনিক প্লেটগুলো যখন একে অপর থেকে সরে যায়, তখন এদের মধ্যে আর কি এগুলা ফাটল ধরে জিগস পাজলের মতো একটা অপরটা থেকে দূরে সরে যাচ্ছে। 20 শতকের দিকে দেখা গেল যে আর কি একজন বিজ্ঞানী লক্ষ্য করলেন যে ব্রাজিলের যে অংশটা, অর্থাৎ সাউথ আমেরিকা যেটা আছে, সেটার যে পূর্ব অংশটা, সেটা আফ্রিকার পশ্চিম অংশের সাথে মিলে যাচ্ছে। আমরা যদি এটাকে কাছাকাছি আনি, তাহলে দেখা যাচ্ছে যে এখানে দুটো জায়গায় একটা জিগস পাজলের মতো এটা লাগে যাচ্ছে। এর পরবর্তীতে দেখা গেল যে সাউথ আমেরিকায় যেই ফসিলগুলো পাওয়া যায়, পূর্ববর্তী জীবের যে ফসিলগুলো আছে, সেগুলো আবার আফ্রিকাতেও পাওয়া যায়। একই টাইম লাইনের একই ফসিল দুই জায়গায় পাওয়া যাচ্ছে। তো এখন এটা থেকে ধারণা করা হলো যে আগে সবগুলো মহাদেশের যে ভূমি অঞ্চলটা ছিল, সেগুলো সবগুলো একসাথে ছিল, এবং পরবর্তীতে টেকটনিক প্লেটগুলো একে অপর থেকে দূরে সরে যাওয়ার কারণে এটা সঠিক অভয়। লিমেরিকটা সুন্দর ব্যাখ্যা দিয়েছে। কন্টিনেন্টাল শিফট যেটা ভ্যাগনার আবিষ্কার করেছিলেন, এবং আবিষ্কার ওই জিগস পাজল দিয়েই উনি প্রথম ধারণাটা এসেছিল। অভয় 10 নম্বর পাবে এটার জন্যে। সেই সঙ্গে আমাদের অনুষ্ঠানটাও শেষ হয়ে গেল। আমরা স্কোর বোর্ডটা দেখি। কয়েকজন যারা যথেষ্ট নম্বর পেয়েছে তাদেরকে আমরা অবশ্যই বিদায় করতে পারবো না, তাদেরকে আগামী অনুষ্ঠানে আবার আমন্ত্রণ জানাবো, এবং সেই সঙ্গে আরও নতুন প্রতিযোগীদের আমরা হয়তো সেখানে পাবো। যারা অনুষ্ঠানটি দেখলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠানটি এখানে শেষ করব।